আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে সুন্দর একটি পরিবেশ ম্যানচেস্টার শহরটা দেখতে দেখতে চলুন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলা যায়। সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের শেষ আপনি কী করবেন। এখন যেটা হয় মানে ব্যাচেলারে যারা আসেন আর মাস্টার্সে যারা আসেন সবারই একটা চিন্তা ভাবনা থাকে না এখানে আপনার যে কোনো ওয়েতে হচ্ছে রেগুলার হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। আমি রোড টু আয়ারল্যান্ড নামে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আপনি এই কোথায় আসতে হলে এবং যদি আপনি এখানে স্থায়ী হতে চান আপনার কী কী ধাপ পেরোতে হবে। সো এবং ধাপ পেরোনোগুলোর সহজতম উপায়গুলো কী কী সে বিষয়ে আমরা কথা বলেছিলাম, তাই না? আর আপনারা ভালো সাড়া দিয়েছেন, সো ওই বিষয়টা ভিডিওটা দেখে আসতে পারেন যদি কেউ মিস করে থাকেন। সো আলটিমেট ফ্যাক্ট ইজ, যদি আপনি এখানে এসে স্থায়ী হতে চান আপনার কী কী প্ল্যান করতে হতে পারে। এখন স্টুডেন্ট ভিসায় আপনি আসলে আপনি আইদার ব্যাচেলার আসেন অথবা মাস্টার্সে আসেন, আপনি জানেন যে 2 বছরের পিডব্লিউ পাচ্ছেন। এখন এর পরবর্তীতে আপনি কী করা যেতে পারে, সো সে বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করছি। দেখেন, গ্র্যাজুয়েট লাইনটা হচ্ছে কি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, একটা মানে গেটওয়ে বলবো আমি, যেটার মাধ্যমে আপনি হচ্ছে এই দেশে চলে আসতে পারেন। এখন এই দেশে যদি আসাটা আপনার উদ্দেশ্য হয় এবং স্থায়ী হওয়াটা আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার ওইখানে ওই ক্ষেত্রে লং টার্ম যে প্ল্যানিংটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। লং টার্ম প্ল্যানিং ব্যতীত আপনি এখানে আসে কোনো লাভ নেই। তাহলে লং টার্ম প্ল্যানিংটা কীভাবে হতে পারে বা আপনি কী করা লাগতে পারে? ফার্স্ট অফ অল, গ্র্যাজুয়েট ভিসাতে যখন আপনি আছেন এরপর হচ্ছে আপনার সামনে দুটো রাস্তা থাকতে পারে। একটা হচ্ছে পিএসডব্লিউ, হ্যাঁ, পোস্ট স্টাডি ওয়ার্কার পারমিট যেটা, আর একটা হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসা। এছাড়া কেউ যদি পটিয়ে ফেলতে পারেন কাউকে যার ব্রিটিশ নাগরিকত্ব আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিয়ে করে ফেলতে পারেন। এটাতে করে যেটা হবে, অথবা যার স্কিল্ড ওয়ার্কার ভিসা আছে ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে আপনি নিজে স্পাউস ভিসা চলে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি দেশে থাকতে পারছেন। সো এটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে তখন। বাট আমি নর্মালে থাকি, কারণ ওটা মোস্ট অফ দ্য কেসেস হয় না। সো নর্মালে থাকি আমরা, যেটা হচ্ছে কীভাবে আমরা কী করতে পারি। সো দেখেন, আপনার হাতে না অনেক টাকা পয়সা আসবে। আপনার যখন ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে অথবা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট করা বাকি ছিল, আপনি যখন এটা পেমেন্ট করে দেবেন এরপর হচ্ছে আপনার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকবে, হ্যাঁ। এবং সেই সময় আপনার যেটা করতে হবে, ওই টাকাগুলো সবগুলো খরচ করবেন না, ওই টাকাগুলো হাতে রাখবেন। কারণ এই দেশে দুইভাবে হচ্ছে আপনি স্কিল্ড ওয়ার্কার ভিসা নিতে পারেন। নাম্বার 1, আপনি যদি কোনো ভালো স্পন্সরশিপ জব ম্যানেজ করে ফেলতে পারেন উইদিন আপনার পিএসডব্লিউ টাইম, তো সেই ক্ষেত্রে যেটা হবে আপনার কোম্পানি হয়তো আপনাকে যেটা করবে যে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য কজ লেটারটা ইস্যু করে দেবে, যাতে করে আপনি হচ্ছে এখানে থাকতে পারেন। তো আর আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে আপনি পিএসডব্লিউতে আছেন, বাট আপনি যে জবটা করছেন সেটা হচ্ছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনাকে স্পন্সরশিপ দিচ্ছে না। হয়তো আপনি কোনো রেস্টুরেন্টে জব করছেন, নয়তো এমন কোনো কোম্পানিতে জব করছেন যাদের কাছে স্পন্সরশিপ দেওয়ার যে লাইসেন্স, সেই লাইসেন্সটা নাই। তাহলে আপনার কাছে যদি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী? হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রে করণীয় আছে। সেটা হচ্ছে আপনি অ্যাট অ্যানি কস্ট, যে আপনার 2 বছর পিএসডব্লিউ থাকবে না, প্রতি মাসে মাসে যাতে আপনি 900 থেকে 1000 পাউন্ড জমিয়ে রাখতে পারেন সেটা মাথায় রাখবেন। আমি আপনাকে বলবো যে আপনি একটা টার্গেট রাখেন যে আপনি 20,000 পাউন্ড জমায় ফেলবেন পিএসডব্লিউ 2 বছরে, ঠিক আছে? 20,000 পাউন্ডের কথা কেন বলছি? কারণ আপনি ধরেন যদি একটা স্পন্সরশিপ পেয়ে যান, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে কি, মানে আপনার জন্য কোনো রকম কোনো কিছু টাফ হবে না। আপনি হয়তো বা কোম্পানির সাথে জব করে ইজিলি চলতে পারছেন, কিন্তু যদি না পান, 2 বছর যদি ম্যানেজ করতে না পারেন, আপনি সামনে হয়তো বা অন্ধকার ঘনিয়ে আসবে। আপনার তখন মনে হবে আরে আমি তো এই দেশে ভালোই ছিলাম, ভালো ইনকাম করতেছিলাম, ভালো টাকা পয়সা কামাইতেছিলাম, দেশে অনেক কিছু করে ফেলছি। সো আমার তো এখন ডেফিনেটলি এই দেশে আরও 2-3 বছর থাকা যাওয়া উচিত। সো এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসে। তখন যেটা করতে হবে আপনার হচ্ছে স্পন্সরশিপ যদি ম্যানেজ করতে না পারেন, কোনো কোম্পানি থেকে ওরকম যদি জব না করতে পারেন, তাহলে আপনার লিঙ্ক ভাই অনেক হয়ে যাবে এতদিনে। আর আপনার যেটা করতে হবে, আপনি স্পন্সরশিপ কেনার একটা লিঙ্ক খুঁজতে হবে। এখন স্পন্সরশিপ কেনা যায়, হ্যাঁ ভাই কেনা যায়, এটা আসলে ওপেন সিক্রেট এখন যে স্পন্সরশিপ কেনা যায়। আর সেই ক্ষেত্রে যেটা হয় না, আপনার যে পেমেন্টটা কোম্পানি ভেদে, জব ভেদে, আপনাকে জব আদৌ দিচ্ছে কি না, নাকি শুধুমাত্র আপনি ট্যাক্স পে করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আলটিমেট দেখা যাচ্ছে যে 15,000 থেকে শুরু করে 25,000 পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে। তো ওই ক্ষেত্রে আমি আপনাকে বলবো সেফ সাইডে থাকার জন্য 20,000 পাউন্ড হচ্ছে জমিয়ে রাখবেন। তাহলে এরপর প্রসেসটা কি? এরপর প্রসেসটা আসলে খুব ইজি।
যারা স্পন্সরশিপ আপনাকে দিচ্ছে না তারা হচ্ছে মূলত যেটা করে থাকে দুইভাবে আপনাকে স্পন্সরশিপ দিয়ে থাকে। নাম্বার ওয়ান, যারা হচ্ছে আপনাকে স্পন্সরশিপ দিবে তারা বলবে শুধুমাত্র আমরা তোমাকে কজ লেটারটাই দিব যাতে করে তোমার হচ্ছে ভিসাটা করতে পারো, যাতে তোমাদের লাইসেন্স আছে, বাট তোমাকে আমরা কোনো জব দিব না। এই ক্ষেত্রে হয়তো আপনি স্পন্সরশিপটা একটু কম খরচ হবে, কিন্তু যেহেতু ওরা আপনাকে একটা থ্রেশহোল্ড দেখাবে যে আপনার ইয়ারলি স্যালারি এত, আর ওইটার উপর হচ্ছে আপনার একটা ট্যাক্স আসবে, সো ওই ক্ষেত্রে ট্যাক্স অ্যামাউন্টটা কিন্তু খুব ভালো আসবে। হ্যাঁ, সো আপনি মাথায় রাখতে হবে যে আপনি ইনকাম যতই করেন আপনার ওই ট্যাক্সের টাকাটা কিন্তু সরকারকে পে করে যেতে হচ্ছে। এখন 3 বছরের ভিসা আপনি নেন অথবা 5 বছরের ভিসা নেন, আপনার তো নিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে চেষ্টা করতে হবে যে আপনাকে শুধুমাত্র যে ও দিচ্ছে, আই মিন শুধুমাত্র যে কজ দিচ্ছে, কোনো জব দিচ্ছে না, এমনটা থেকে বেটার আপনি যদি ধরেন যে 4-5 হাজার পাউন্ড বেশিও লাগে কিন্তু আপনাকে কজও দিচ্ছে সাথে সাথে জবও দিচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে সেটা আপনার জন্য বেটার। তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে যে টাকা পয়সা ইনকাম করা ওই টাইমে, এবং ওইখানে আপনার যেই পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে এরপরেও দেখা যাচ্ছে যে আপনার কাছে হিউজ পরিমাণ টাকা ইনকাম করার মতো রাস্তা থেকে যাবে। সো এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হচ্ছে কি আপনাকে স্পন্সরশিপ তো দেয় সাথে জবও দেয়। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আপনি মনের ভিতর দুটো জিনিস আসতে পারে। নাম্বার ওয়ান, আমি এই স্পন্সরশিপটা নিব ওদের কাছ থেকে ঠিকই, বাট আমি ওদের সাথে জবটা করবো না। ওরা আপনার শো করবে যে আপনি জব করতেছেন এবং এত ট্যাক্স এত স্যালারি আপনাকে দিচ্ছে, সো ওটা আপনি শুধু ট্যাক্স দিয়ে যাচ্ছেন, এটা হতে পারে। ঠিক আছে, এটা আপনি করতেই পারেন, বাট যেটা মাথায় রাখতে হবে যে আপনি অন্য জায়গায় যে জবটা করছেন ওই জায়গা থেকে আসলে আপনি কত টাকা কামাই করতেছেন, আর ওটা যদি আপনার কমফোর্টেবল হয় এবং আপনার যদি গায়ে না লাগে যে আমি প্রথমে সমস্যা ট্যাক্স দিয়ে যাচ্ছি বাট আমি আমার যে জবটা করতেছিলাম রানিং ওই জবটাই করবো, সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, যদি আপনার পক্ষে পসিবল হয় যে আপনি স্টুডেন্ট অবস্থায় এমন একটা কোম্পানিতে জব পাইছেন যারা কিনা আপনাকে স্টুডেন্টশিপ শেষ করার সাথে সাথে হচ্ছে স্পন্সরশিপ দিয়ে দিচ্ছে, আমি বলবো ভাই পিএইচডব্লিউতে গিয়ে 2 বছর নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি 100% কনফার্ম হন যে আপনার যে স্পন্সরশিপটা পাচ্ছেন সেটা একদমই জেনুইন এবং এখানে কোনো রকম ঝামেলা নেই, ডেফিনেটলি আপনি এইখানে স্পন্সরশিপটা নেবেন। তাহলে কি হবে যে আপনি স্পন্সরশিপের যে টাইমটা আছে আপনি যেই পেতে থাকতেছেন সেটা কিন্তু ওইখানে কাউন্ট হবে এবং সেটা আপনার জন্য ভবিষ্যতে যদি আয়ারল্যান্ড নিতে চান সেটা খুব বেশি কার্যকরী। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি চেষ্টা করবেন যে আপনার যদি আইএলআর পাওয়ার সম্ভাবনা থাকে, স্পন্সরশিপ নেওয়ার সম্ভাবনা থাকে, আপনি স্পন্সরশিপটা নিয়ে নেবেন, ভুলেও কিন্তু এটা মিস করবেন না। ঠিক আছে, কারণ আপনি যে পিএইচডব্লিউতে 2 বছর থাকতেছেন না, আপনি যখন আইএলআর অ্যাপ্লিকেশন করতে যাবেন এই পিএইচডব্লিউতে 2 বছর থাকলে আর পরবর্তীতে যদি স্পন্সরশিপটা 5 ইয়ার্সের জন্য পান, আপনার লিটারালি 7 ইয়ার্স লাগতেছে হচ্ছে এই দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য, আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। বাট আপনি যদি এরকম করতে পারেন যে আপনি স্টাডি শেষে সাথে সাথে হচ্ছে স্পন্সরশিপ নিয়ে নিচ্ছেন, 5 ইয়ার্স হয়ে গেছে, আপনি এরপর কিন্তু আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। সোফার এখন পর্যন্ত পারতেছেন, পরবর্তীতে গভর্নমেন্ট চেঞ্জ করবে কিনা আই ডোন্ট নো, গভর্নমেন্ট তো অনেক কিছুই করে। সো এটা একটা জিনিস হতে পারে। সেকেন্ডলি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখন ভাই ক্যাশ ইন হ্যান্ড জবের ব্যাপারটা আমি একটু অনুৎসাহিত করি, বিকজ আপনি জানেন কি না যে আপনি বিভিন্ন সময় নিউজ দেখলেও দেখতে পান ভাই লন্ডন সিটিতে না খুব বেশি ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আপনার যতই মনে হয় ভাই মানুষ তো করতেছে, মানুষ তো এটা করে, মানুষ তো ওইটা করে, তারা ক্যাশ ইন জব করে 1500 পাউন্ড বানায় ফেলতেছে, লেটস সে ইয়েস আপনি যেটা বলতেছেন যে ইট ইজ নট ফল্ট, এটা কোনোভাবে ভুল না। হ্যাঁ, ইটস নট আ লাই অ্যাজ অল, কিন্তু যেটা হচ্ছে কি মানে রিস্কটা নেওয়াটা আসলে উচিত না। বিকজ দেখেন আমি এখন একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করতেছি, আমার হাতে দেখা যাচ্ছে 10 to 6 জব করার পর আর সময় থাকতেছে, টেকওয়েজগুলো বিজনেস স্টার্ট হয় 5-এর পর, তাহলে ওই ক্ষেত্রে আমি কি গিয়ে ওইখানে বাকি আরও 5 ঘন্টা কাজ করতে পারি না? অবশ্যই পারি ক্যাশ ইন হ্যান্ড করতে গেলে, বাট প্রবলেমটা কোথায় ভাই, যেগুলো হচ্ছে আপনার মেইন বিজি রোডস, যেগুলো হচ্ছে সিটি সেন্টার, লন্ডনের মতো শহর, প্রচুর ধরপাকড় চলতেছে ভাই। আর মেনলি ওদের টার্গেটগুলো থাকে হচ্ছে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টসগুলো, পাকিস্তানি রেস্টুরেন্টসগুলো, বাংলা রেস্টুরেন্টসগুলো, কারণ এগুলোতে হচ্ছে আপনার ক্যাশ ইন জবের পরিমাণটা অনেক বেশি এবং এগুলা কিন্তু ধরে ধরে ভাই রাখতেছে না, মানে আপনাকে যে রাখবে এমন কিছুই না, আপনাকে ডিটেন সেন্টারে দিয়ে দেবে সাথে সাথে, আর উইদিন আ ভেরি শর্ট টাইম আপনাকে ওরা ডিপোর্ট করে দেবে। সো এই ক্ষেত্রে আমি বলবো ভাই রিস্ক নেওয়ার আসলে দরকার নেই,
লোভ জিনিসটা ভালো না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে করে ফেলি। একসময় আমরা ইউকেকে ইউজ করছি, ঠিক আছে, ওই যে যার মতো যত পারছে কামাইয়া নিছে। কিন্তু এখন আপনি যখন বুঝতেছেন যে আপনার গভর্নমেন্ট হার্ড হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বের করে দিল গত বছর 6 মাসের মধ্যে 10,500। তারপর হচ্ছে আপনার এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্রতিনিয়ত ওরা অভিযান চালাচ্ছে উইদিন লন্ডন। তো সেটা খুবই রিস্কি। লন্ডনের বাইরে আপনার রিস্কের পরিমাণ 90%ই নাই। এরপরেও বলবো, দেয়ালে পিঠ থেকে না গেলে না ভাই, আপনি চেষ্টা করবেন যে মানে এতটাও গ্রিডি না হওয়ার জন্য। কারণ আপনি টাকা কামাই করার জন্য আসতেছেন, বাট যারা 70% দিয়ে আসতেছে না তাদের জন্য আসলে অতটাও কঠিন না যে আপনার খুব বেশি ক্যাশ ইন হ্যান্ড জব করতে হবে। আপনি যেখানে জবে লেগে থাকেন না কেন, ওদের বলেন যে ভাই আমি আপনাকে ক্যাশ ইন হ্যান্ডের মতো করেই করতেছি, আমি বাড়তি সময় নিয়েই করতেছি, কোনো সমস্যা নেই, আপনি আমাকে পে রেট কম দিচ্ছেন পার আওয়ার, ইটস স্টিল ওকে, বাট আমাকে আপনি উইকলি 16 ঘন্টা বা 18 ঘন্টা দেখায় দেন। তাতে করে আপনার যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনার আলটিমেটলি রিস্কটা থাকতেছে না। সো আপনাকে যে কোনো সময় যদি বাই এনি চান্স কোনো রেটের সম্মুখীন আপনিই হয়ে যান, তাহলে তো হচ্ছে আপনার জন্য কোনো রকম রিস্ক থাকতেছে না। আমার কথা হচ্ছে ভাই, 99% কেসেস আমি বুঝলাম যে হ্যাঁ এরকম হইতে পারে না, আপনাকে হয়তো বা যেখানে কাজ করতেছেন সেখানে রেট দিবে না বা ঠিকঠাক আছে, বাট 1% কেসেসে এটা কিন্তু হয়েও যেতে পারে। সো আমি বলবো ভাই, যারা ক্যাশ অ্যান্ড জবগুলো করতেছেন তাদের ক্ষেত্রে মোস্টলি রেস্টুরেন্ট বাদ দিয়ে যদি বাকি কোথাও করতে পারেন সেটা খুবই ভালো। যেমন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওরা হচ্ছে আপনার ডিফারেন্ট ওয়্যার হাউসেস, তারপর হচ্ছে আপনার ওই কী বলা হয় সেটাকে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, এগুলোতে লেগে গেছে। তারপর হচ্ছে সিকিউরিটি জবস, এগুলোতে লেগে গেছে। সো যারা হচ্ছে আপনার এই জবগুলো করতে পারবেন খুবই ভালো। কেউ যদি অফিসিয়াল জব করতে পারেন সেটা আরও ভালো। ভাই রেস্টুরেন্টটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, যতদিন পর্যন্ত আপনি দেয়ালে পিঠ ঠিক আছে ততদিন পর্যন্ত করেন, বাট এরপর একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। বিকজ আপনি এখানে আসছেন একটা লং টার্ম চিন্তা, আপনি মাস্টার্সে আসলে আপনি একটা বছর দেখতেই তো পারবে যে ওই কষ্ট মষ্ট করে একটু চলেন। আর যারা ব্যাচেলারে আসে না, এখন অনেক কোশ্চেন থাকে ব্যাচেলার নিয়ে, ব্যাচেলারের ইউনিভার্সিটিতে অবস্থা খারাপ, তারপর হচ্ছে সময় টিভির নিউজ, 71 টিভির নিউজ, এগুলো দেখলাম ভাই। দেখেন ভাই, ব্যাচেলারের ক্ষেত্রে তো মানে আমার মতো যারা আছে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তারাই তো অনুৎসাহিত করতেছি আপনি এখানে আসার দরকার নেই। কোর্স অফ হচ্ছে হবে না কেন ভাই, আপনার প্রতি বছর আপনি ধর যদি অন অ্যান অ্যাভারেজ চিন্তা করেন 9,500 থেকে 12,000 পাউন্ড পর্যন্ত হচ্ছে আপনার টাকা দিতে হচ্ছে। আর এই টাকাটা যখন হচ্ছে আপনি দিচ্ছেন না, তখন কি হচ্ছে আপনার উপর সেটা একটা বার্ডেন হয়ে আসছে। আপনি উইকলি 20 আওয়ার্স যদি কাজ করেন অন পেপার, আর যেহেতু এখানে এখন কাজের চাপও একটু বেশি, আপনার দেখা যাচ্ছে যে আপনার মানে কী কাজের চাপ বেশি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার কাজ পাওয়ার টাফ বেশি আর কি, সরি। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে না, আমাদের বেশিরভাগ স্টুডেন্টসগুলো হচ্ছে দেখা যায় যে রেস্টুরেন্ট ভিত্তিক জবগুলো করে আর খুবই কম স্যালারি পায়। সত্যি বলতে কিছু কিছু রেস্টুরেন্ট এতটা বাজে আছে যে আপনাকে মানে খুবই বাজেভাবে খাটাবে। এটা ওরা হিউম্যান রাইটসের লঙ্ঘন বলে থাকে যে 6 পাউন্ড থেকে 7 পাউন্ড হয়তো আপনাকে স্যালারি দিচ্ছে। সো খুবই একটা বাজে অবস্থা, যেখানে এনআই রেট চলতেছে এখন 1144, আর এপ্রিল থেকে এনআই রেটটা হবে হচ্ছে 1221। সো এখানে আপনাকে যদি মাত্র 6 পাউন্ড 7 পাউন্ড দিয়ে কাজ করায়, তাহলে সেটা কতটা বাজে একটা সিচুয়েশন। আর ডেলি আপনাকে 12 ঘন্টা কাজ করে যাচ্ছে, তাও স্ট্যান্ডিং অবস্থায়। সো ডেফিনেটলি খুব টাফ। আপনি বাংলাদেশের চেয়ে হয়তো অনেক বেশি ভালো আছেন। সো এটা যদি 1 বছরের জন্য হয়, আপনার যখন টিউশন ফিসটা বেশিরভাগ আপনি দিয়ে ফেলছেন, তখন আমি বলবো যে ইটস নট দ্যাট মাচ টাফ, এটা আপনি করতেই পারেন। হ্যাঁ, কারণ প্যারা মানুষ নেওয়ার জন্যই ফরেন কান্ট্রিতে আসে, কারণ জানে প্রথম 1 বছর 1.5 বছর প্যারা, তারপর সহজ হয়ে যায়। বাট যেটা হয় না, আপনি যখন হচ্ছে ব্যাচেলারের জন্য ডিসিশনটা নেন, আপনার মাথার উপর একটা সার্টেন লেভেল অফ প্যারা থাকে। আর ভাই, যতদিন পর্যন্ত আপনার এই সমস্যাটা না যাবে যে আমি প্রতি মাস গেলে আমার এত একটা অ্যামাউন্ট পে করতে হবে, অথবা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে 3 মাসের মধ্যে এত টাকা পে করতে হবে, এই যে প্রেশারটা না আপনার লাইফটা বিষণ্ণ করে ফেলবে, ডিপ্রেসড হয়ে যাবেন আপনি যদি আপনার আয় ব্যয় রেশিও ঠিক না থাকে। যদি রেশিও ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট না থাকার সম্ভাবনাটাই বেশি। এই জন্য ব্যাচেলারটা আমরা সবসময় কি বলি যে ভাই, ব্যাচেলারটা চেষ্টা করেন যাতে আপনার ব্যাচেলারে না আসতে হয়। আর সত্যি কথা বলতে কি, ওই বাংলাদেশের টিভি নিউজ চ্যানেলগুলো হচ্ছে আপনার ওই সার্বিক নিউজগুলো করতে যায়, তো তো এই ব্যাচেলারের স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, এটা বলে আর কি বিদেশি স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, এই জন্য ইউনিভার্সিটির অবস্থা খারাপ। ওই ইউনিভার্সিটির অবস্থা এতটাও খারাপ না, ইউনিভার্সিটির অবস্থা শুধুমাত্র ব্যাচেলার স্টুডেন্ট পাওয়ার ক্ষেত্রেই খারাপ, বাট ওরা মাস্টার্সের স্টুডেন্ট প্রতি বছর হিউজ পরিমাণে নিচ্ছে।
সো আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট নিয়ে চিন্তা করেন, এখন পর্যন্ত ইউকেতে স্টুডেন্টসের কোনো কমতি নেই। মাস্টার্সের স্টুডেন্টস হিউজ আছে, আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তারপর হচ্ছে আফগানিস্তান, আর হচ্ছে আপনার আফ্রিকার মধ্যে হচ্ছে নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, এগুলো কেনিয়া না নাইজেরিয়া, ঘানা, এগুলোর যে পরিমাণ আছে স্টুডেন্ট, মানে একটা ইউনিভার্সিটি ইজিলি চলে ফেরা খাইতে পারবে। সো আলটিমেটলি এটাই ছিল কথা, স্কিলড ওয়ার্কার ভিসা যাইতে হবে, সেটা হচ্ছে আপনাদের প্ল্যান। আর চেষ্টা করতে হবে ব্যাচেলারটা সত্যি এখন একটু ইগনোর করার জন্য ভাই, কারণ এটা আসলে খুবই টাফ। আপনার যদি অঢাল পরিমাণ টাকা পয়সা না থাকে, আমি বলবো ব্যাচেলারের দিকে নজর না দেন, সেটাই বেটার। ইউরোপিয়ান কোনো কান্ট্রি দেখেন, আপনার জন্য লাইফ পাওয়া যাবে। সো আজকে কথা বাড়াচ্ছি না, আমি জানি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল, আর হোপফুলি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভাই একটু মানে আইসান এখানে একটু কমেন্ট করে দেন, কারণ আপনারা যখন কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাক যখন পাবো, তখন আমার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে রাইট ট্র্যাকে আসি নাকি আমি ট্র্যাক মিস করতেছি। এটা ইম্পর্টেন্ট। আর পুরাতন কিছু ভিডিও আছে, ভিসা রিজেকশন, তারপর হচ্ছে ইউকের খপ্পর, এই ভিডিওগুলো দেখবেন, কারণ এগুলো হচ্ছে খুবই রিয়েলিস্টিক ভিডিও। আর হয়তো বা আপনার ইন্টারভিউ পাসের জন্য এটা ইজি হয়ে যাবে। ইনস্টাগ্রামে কিছু আছে, ইনস্টাগ্রামে ফলোয়ার খুবই কম, 34 ফলোয়ার্স অনলি, বাট তারা মেসেজ দেয় যে তাদের ভিসা সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ।